ছিল আমাদের cost object, right? What's the cost object? Cost object কি ছিল? Cost object ছিল যে anything যে কোনো ধরনের cost The product, simple like customer related with the product is the cost production object, right? The product. Now what was the indirect cost? Sorry, what was the direct cost? First আসি direct cost কি ছিল? এটা হচ্ছে যে অবজেক্ট যে মানে সরাসরি যে কস্টটা মানে ইনভলভ প্রোডাক্টটা তৈরি করতে যে কস্টটা ডিরেক্টলি ইনভলভ যেটা আমরা ট্রেস করতে পারবো যে ওই প্রোডাক্টটার জন্যই আমরা এই লেবারটা নিয়েছি ওই প্রোডাক্টটার জন্য এই ম্যাটেরিয়ালসটা ইউজ করা হচ্ছে হ্যাঁ ওই প্রোডাক্ট লাইনটার জন্য এগুলো ইউজ করা হচ্ছে যেটা ডিরেক্টলি রিলেটেড নামের সাথে দেখবেন যে ডিরেক্টলি রিলেটেড রাইট হোয়াট ওয়াজ দ্য ইনডিরেক্ট কস্ট যেটা সরাসরি যুক্ত নয় বাট ওই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনের ক্ষেত্রে যে আদার্স ম্যানেজমেন্ট পিপল হতে পারে যে ম্যানেজমেন্ট ওভারহেড যেটা কস্ট যেটা হ্যাঁ রাইট অলদো এটা ডিরেক্টলি রিলেটেড না বাট ওই প্রোডাক্টটা বানানোর জন্য আমাদের লেগেছে সিম্পল এভাবে নাকি এভাবে এটা বেসিক্যালি ইনডিরেক্ট কস্ট সে ফর এক্সাম্পল এটা এক্সাম্পল কি হবে ইনডিরেক্ট কস্ট যেমন একটা সিকিউরিটি গার্ডের কস্ট হয় এক্স্যাক্টলি একটা সিকিউরিটি গার্ড রাইট একটা সিকিউরিটি গার্ড ভ্যাকুয়াম ক্লিনার রাইট বা একটা ফ্যাক্টরি ম্যানেজার রাইট ফ্যাক্টরি ম্যানেজার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ইনভলভ কিন্তু তার কস্টটা আমরা বলতে পারি না ওই প্রোডাক্টটা স্পেসিফিকলি আমি ভাগ করতে পারি রাইট ইনডিরেক্ট কস্ট নাও এই দুইটা কস্ট সমন্বয় করে আমরা করি দ্য ম্যানুফ্যাকচারিং আচ্ছা নাও এই দুইটা কস্ট রিলেট আমরা অ্যাড করে ইনডিরেক্ট কস্ট এন্ড ডিরেক্ট কস্ট রাইট এই দুইটা আমরা অ্যাড করে আমরা পাই দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট রাইট ডিরেক্ট ম্যাটেরিয়ালস আপনি যদি বলেন এখন আমি যদি বলি ডিরেক্ট ম্যাটেরিয়ালস এটা অ্যাড করলে কি আসে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট রাইট আর ম্যানুফ্যাকচারিং কস্টটা কি ফার্স্ট অফ অল ডিরেক্ট কস্ট রাইট ডিরেক্ট কস্টে কি কি আসে আপনার যে ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট লেবার কি সে আমাদের আগে আমরা এসইউভি গাড়ি বানাতাম রাইট আমরা যে পাজারো গাড়িগুলো আছে যেটা আমরা বাংলাদেশের পাজারো বা ইউজুয়ালি এগুলো বলে এসইউভি কার রাইট আমাদের কোম্পানিকে শুধু এসইউভি কার বানাতো তো ওগুলোর জন্য আমাদের স্পেসিফিকলি কিছু এমপ্লয়ি অলরেডি আছে রাইট যারা ওই এসইউভি কারটা বানায় এখন আমরা বললাম যে ঠিক আছে এখন ডিমান্ড হলো আমার সিদান কার ছোট গাড়িগুলো আছে হ্যাঁ সিদান কারের ডিমান্ড আমি সিদান কার আমার ম্যানুফ্যাকচারিং স্টার্ট করব রাইট এখন ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে সিদান কারে আমার নতুন লেবার আনতে হবে না আমি তো আগের লেবার দিয়ে কাজ করতে পারবো না ওরা তো অলরেডি বাজারগুলো বানাচ্ছে তো আমি নতুন লেবার আনবো রাইট সো ওটা হলো কি ডিরেক্ট লেবার আমি পুরোটাই লিখে দিই ডিরেক্ট লেবার রাইট আমার ডিরেক্ট লেবার সরি আমি আমেরিকান ইংলিশে লিখে দিয়েছি দ্যাটস দ্য ডিরেক্ট লেবার রাইট না ওই প্রোডাক্টটা বানানোর জন্য আমার কিছু স্পেসিফিক ম্যাটেরিয়ালস লাগবে রাইট that's going to be direct materials. Direct materials, right? Direct labor, direct materials. Now, what's the manufacturing overhead? Manufacturing overhead মধ্যে কি কি পড়বে? ম্যানুফ্যাকচারিং ওভারহেডের ক্ষেত্রে বলবে যে টেকনোলজিক্যাল যে যিনি এক্সপার্ট যেটা সরাসরি ওই সিডারের জন্য ইনভলভ না বাট কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার ইভেন সিকিউরিটি গার্ড কিংবা ওই প্রজেক্টের যেটা আমরা একটু আগে বললাম যে আপনার ইনডিরেক্ট কস্ট হ্যাঁ এটা আসে আপনার এমওএইচ দেখলাম ইটস ম্যানুফ্যাকচারিং ওভারহেড রাইট ইনডিরেক্ট কস্ট এই তিনটা অ্যাড করে আমার আসে ম্যানুফ্যাকচারিং কস্ট ম্যানুফ্যাকচারিং আমার ওই প্রোডাক্টটা বানাতে আসলে কত টাকা লাগবে বা কত টাকায় আমি এই প্রোডাক্টটা বানাতে পারবো টোটাল প্রোডাক্টও বলতে পারেন টোটাল প্রোডাক্ট লাইনও বলতে পারেন বা স্পেসিফিক প্রোডাক্ট আমরা বের করব
এই তিনটা অ্যাড করার পর এই তিনটা ডিরেক্ট লেবার, ডিরেক্ট ম্যাটেরিয়ালস আর এমওএইচ, যেটা ইনডিরেক্ট লেবার, আমরা ইনডিরেক্ট লেবার বা ইনডিরেক্ট ম্যাটেরিয়ালসও বলতে পারি। আপনারা আই গেস নতুন ইস্যু, রাইট? আপনারা নতুন ইস্যু। না, তারপরে আমি বলছিলাম দ্য প্রাইম কস্ট অর দ্য কনভার্জন কস্ট, রাইট? প্রাইম কস্ট কনভার্জন কস্ট কি? যে আমরা যখন এটা ইন ডেপথ অ্যানালাইসিসে যাওয়া হয় একটা কোম্পানি, যে মনে করেন যে কোম্পানি তো অলওয়েজ চাবে যে আমার কোয়ালিটি ভালো রেখে বা কোয়ালিটি ভালো করে আমি কিভাবে আমার কস্টিংটা আরো কমাতে পারি, রাইট? কারণ এখন আসলে যেরকম প্রাইস সেনসিটিভ মার্কেট, আপনি যত প্রাইস বাড়ালে কিন্তু রিয়াকশন অনেক খারাপ আসে। আমরা অবভিয়াসলি রিসেন্ট কিছু এক্সাম্পল দেখছি, রাইট? প্রাইস বাড়ালে খারাপ এফেক্ট ইম্প্যাক্ট হয় ইকোনমির উপর। মেবি আপনার প্রোডাক্ট না কিনে আপনার কম্পিটিটর প্রোডাক্ট কাছে চলে যাবে। কোম্পানি অলওয়েজ এইসব অ্যানালাইসিস করতে থাকে যে আমি কিভাবে আমার কাস্টমারকে আরো আমার সেই সেম খরচ দিব কিন্তু আমার প্রফিট মার্জিন আমি বাড়াবো কিভাবে, কিন্তু কোয়ালিটি আমার মেইনটেইন রাখতে হবে। অলদো অনেকে কোয়ালিটি মেইনটেইন করে না, কোয়ালিটি কমায় প্রাইসটা সেম রাখে, বাট এথিক্যাল রুল হচ্ছে যে আপনি কিভাবে আপনার নিজের কস্ট কমা সেম প্রাইসে রাখতে পারবেন। প্রাইস বাড়ানো ইজ দ্য লাস্ট অপশন। প্রাইসটা বাড়ানো, প্রাইসটা কনস্ট্যান্ট রাখা সবসময় ট্রাই করে কনস্ট্যান্ট রাখা, বাট আনফরচুনেটলি কনস্ট্যান্ট রাখা যায় অবভিয়াসলি। নাও এইসব অ্যানালাইসিস করার জন্য আমরা কি করি? আমাদের অবভিয়াসলি এই প্রোডাক্ট আমরা দেখি, রাইট? আমার প্রোডাক্টের আমার যে প্রোডাক্ট আমি বানাচ্ছি আমার কোন তিনটা জাস্ট ওই প্রোডাক্ট, এখন আপনি বলুন স্যার হেড অফিসের কস্টিংটা কোথায়, ওটাতে পরে আসতেছে। হ্যাঁ, আগে অ্যানালাইজ করা হয় ওই প্রোডাক্টটা বানানোর জন্য আমার কি কি আসে। ফার্স্ট ডিরেক্ট লেবার, রাইট? First direct materials, direct materials, right? Plus direct labor, right? Plus MOH. এই তিনটা জিনিস দিয়ে আমার প্রোডাক্টের প্রাইসিংটা আমি করি, রাইট? না আমার হলো আমি যখন ডিরেক্ট লেবার এন্ড ডিরেক্ট ম্যাটেরিয়ালস এ ইউজ করি, দ্যাটস মাই প্রাইম কস্ট, রাইট? দ্যাটস মাই প্রাইম কস্ট, যে এই দুটো আমার লাগবে। MOH পরে দেখবে, এখান দিয়ে বেশি করা যায়। আমরা ওরা কি করে যে যখন আমার ম্যাটেরিয়ালস তো আমার কোয়ালিটি মেইনটেইন করার জন্য ম্যাটেরিয়ালস সেম রাখতে হবে অথবা আরো ভালো ম্যাটেরিয়ালস ইউজ করতে হবে। আমি ম্যাটেরিয়ালস প্রাইস নিয়ে কিছু আমার জন্য কিছু করার নেই, আমি নেগোশিয়েট করে ডিসকাউন্ট নিয়ে অনেক কিছু ওটা অন্য জিনিস, কিন্তু আমি প্রাইসের উপর যখন কনসেন্ট্রেট করি ম্যাটেরিয়ালস প্রাইস উপর আমার বেশি কন্ট্রোল, রাইট? আমি যে ম্যাটেরিয়ালসটা আনবো, আমি মনে করি এক্সপোর্ট করে ইম্পোর্ট করে ম্যাটেরিয়ালসটা আনবো, রাইট? আমার বেশি কন্ট্রোল নাই, তখন আমি অন্য কোনো কি করতে পারি? আমি দেখবো ডিরেক্ট লেবার আর ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই দুইটা আমার মাথায় থাকে। যখন একটা কোম্পানি কস্টিং কমাতে চায়, হোয়াটস দ্য ফার্স্ট থিং দে ডু? কি করে যে আমি কস্টিং কমাতে পারবো, আমি কি করবো? ডিরেক্ট লেবারের উপর আমার ডিরেক্ট লেবারের উপর করে, রাইট? ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিরেক্ট লেবারের উপর হিট করে। কিন্তু আসলে এখন অনেক কোম্পানি যারা চায় যে না আমরা লেবারটাকে রাখি, লেবারটাকে এই লেবারটাকে আমি বানাই, রাইট? এই লেবারটাকে আমি ট্রেন করলাম, আমার কোম্পানি থেকে ট্রেন করলাম, ও এতদিন আমার জন্য লাইবিলিটি ছিল, এখন আমার জন্য অ্যাসেট হওয়ার কথা, কিন্তু আমার খরচের জন্য আমরা তাকে ছেড়ে দিব, অন্য কেউ নিয়ে নিবে, তো তার জন্য লাভ। এখন চিন্তা করেন কোম্পানি যে ডিরেক্ট লেবারটা কিভাবে রাখা যায়, চিন্তা করেন ম্যানুফ্যাকচারিং ওভারহেড কেমনে করা যায়। ওরা অনেকে চিন্তা করে যে ঠিক আছে আমার তো আমি আমার ম্যাটেরিয়ালস ইউজ করতে পারছি না, এই দুইটা নিয়ে আমি একটু খেলি, কিভাবে করা যায়। হ্যাঁ, কিভাবে? যে আমি বললাম যে অবভিয়াসলি অনেক কোম্পানি এখন দেখবেন বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং প্ল্যান করছে ওদের, রাইট? এই খরচটা কিন্তু আমাদের ফ্যাক্টরি খরচ, হেড অফিসের খরচ না, মাথায় রাখবেন এই খরচটা সব ফ্যাক্টরির খরচ, রাইট? অনেকে চিন্তা করে যে এখন অনেক বাংলাদেশে তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান সেট আপ করছে, নোকিয়া সেট আপ করলো, রাইট? শাওমি সেট আপ করলো, রাইট? ইনশাআল্লাহ স্যামসাং আসছে, তারপর হোন্ডাই আসবে, রাইট? ওরা বাংলাদেশের সাথে লাভটা কি? বাংলাদেশের সাথে কি অ্যাডভান্টেজ যেটা ওদের দেশ অ্যাডভান্টেজ দিবে না? লেবার কস্ট তো আছে, তারপর মনে করেন ল্যান্ড, তাই না? এখন ল্যান্ড, রেন্ট, এগুলো দ্যাটস ইওর কনভার্জন কস্ট। যে আমার ম্যাটেরিয়ালসটাকে আমি ফিনিশ প্রোডাক্ট বানাতে আমার অন্য কি কি খরচ লাগে, দ্যাটস ইওর কনভার্জন কস্ট। যেহেতু আমি ম্যাটেরিয়ালস নিয়ে ইউজ করতে পারছি না, লেট মি প্লে উইথ দ্য লেবার অ্যান্ড দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমি আমার রেন্ট কমাই, হ্যাঁ,
আমি আমার নাম্বার অফ লেবার না কমায় আমার লেবারের রেট কমাই, কারণ আমার লেবার লাগবে, আমার এই কোয়ান্টিটি রাখার জন্য আমার লেবার লাগবে। আমি আর কি কমাতে পারি? আমার ইলেকট্রিসিটি বিল কমাতে পারি, রাইট? আমার প্রোডাক্ট কস্ট, আমার প্রোডাক্টের যে ট্যাক্স থাকে ওটা কমাতে পারি, আমার রেস্ট্রিকশনস কমাতে পারি, ম্যানুফ্যাকচারিং ওভারহেড এগুলো করে, রাইট? কোরিয়ান একজন ক্লিনারকে যত টাকা দিবে, বাংলাদেশি ক্লিনার কি টাকা দিবে? সে টাকা দিয়ে 10 জন ক্লিনার রাখতে হবে, রাইট? সিম্পল এক্সাম্পল করা যায়। কোরিয়ান একজন ফ্যাক্টরি ম্যানেজার রাখবে, হ্যাঁ, ফ্যাক্টরি ম্যানেজার ওদের দেশেই রাখে, কারণ দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট রোল। কিন্তু একজন ডেপুটি যাকে রাখা হয় বা একজন অ্যাকাউন্টেন্ট যাদের রাখা হয়, ফ্যাক্টরি অ্যাকাউন্টেন্ট। মনে করেন অস্ট্রেলিয়ায় একজন নর্মাল অ্যাকাউন্টেন্টের স্যালারি স্টার্ট হবে $4,000 মান্থলি, 100% $4,000 নিচে ওটা হবে না, $4,000 স্টার্টিং আছে। তো $4,000 ওদের স্টার্টিং স্যালারি হবে। তো আমি যদি 70 করে ধরি অস্ট্রেলিয়ান ডলার, 4,000 স্যালারি কত হয়? সরি, 2,80,000 টাকা আমাদের সিএফও স্যালারি দিতে হবে, তাই না? এখানে রাখলে কত রাখবে? 30,000 টাকা। একজন ফ্যাক্টরি অ্যাকাউন্টেন্ট 30,000 টাকা, 50,000 টাকা রাখো না। ওরা বললো আমার কাছে $1,000 রাখো ভাই, দুইটা রাখো, সমস্যা নেই, আই ডোন্ট কেয়ার। দুজন অ্যাকাউন্টেন্ট রাখো, 1 লাখ টাকা দুইটা অ্যাকাউন্টেন্ট রেখে দিই। তো ওদের এটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড কমে গেল না? ওদের অনেক হিউজ পরিমাণ কমে গেল। এরকম করে ওরা ভাগ করে দেয়, রাইট? সো তখন এটা কনভার্সন কস্ট হিসেবে ওরা কনসিডার করে যে when you have to live with, right? এখন যে অবস্থা সিচুয়েশন বাংলাদেশে খুবই কম্পিটিটিভ মার্কেট এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? আপনারা মার্কেটিং যারা করছেন তারা জানেন খুবই কম্পিটিটিভ জিনিস, ওটার সাথে কম্পিট করার জন্য এটা করা হচ্ছে। আর নেক্সট আমরা পড়েছিলাম ভ্যারিয়েবল কস্ট এন্ড ফিক্সড কস্ট। সেম থিং অ্যাজ আ ভ্যারিয়েবল কস্ট কি বোঝায় আর ফিক্সড কস্ট কি বোঝায়? এখানে হেড অফিস বা এগুলো হিসাব। ভ্যারিয়েবল কস্ট বেসিক্যালি আপনাকে বোঝাচ্ছে যে আপনার প্রোডাকশনের সাথে যে কস্টটা তার বাড়বে, ভ্যারিয়েবল কস্ট প্রোডাকশনের সাথে যে কস্টটা। এখন আপনি বলতে পারেন যে আমার ম্যাটেরিয়ালস আমার ভ্যারিয়েবল কস্ট, রাইট? আমি যত প্রোডাকশন করবো আমার তত ম্যাটেরিয়ালস বাড়বে। আমার ইলেকট্রিসিটি আমার প্রোডাক্ট কস্ট, রাইট? আমার যত প্রোডাকশন যাবে আমার ইলেকট্রিসিটি তত বাড়বে, রাইট? আমার পানি আমার প্রোডাকশন কস্ট, রাইট? ফিক্সড কস্টের মধ্যে এক্সাম্পল কি কি থাকতে পারে? ফিক্সড কস্টের মধ্যে লেবার কস্ট ফিক্সড না, লেবারের স্কিলের উপর ডিপেন্ড করে স্কিল কিন্তু ফিক্স কস্ট আছে না, ওইটা ঠিক আছে, স্কিলের উপর তো আপনি ডিটারমাইন করবেন তার কত বেতন দিবেন, কিন্তু ওর বেতন যত আপনি 30,000 টাকা বেতন দেন ও তো মাসে 30,000 টাকা বেতন পাবে, তাই না? লেবারটা আমি আরেকটা কস্ট আছে, লেবার কস্টের সাথে লেবার যে বেস স্যালারি দ্যাট ইজ ফিক্সড, কিন্তু তার যদি ওভারটাইম হয়ে যায় বাংলাদেশে বা অন্য কোথাও ফিক্সড কস্ট এসে পড়ে। এটা আমি একটু পরে একটা एग्जांपल আছে, ইভেন ইলেকট্রিসিটি বা টেলিফোন এগুলো আপনার একটু ফিক্সড কস্টের মধ্যে, ফিক্সড কস্টের মধ্যে এসে ম্যানেজমেন্ট ওভারহেড কস্টটাই হচ্ছে ফিক্সড কস্ট, যেটা Exactly. সরি ফ্যাক্টরি কস্ট, হ্যাঁ, রেন্ট ইজ অলওয়েজ ইওর ফিক্সড কস্ট, হ্যাঁ, আনলেস আপনি যদি আপনার প্রোডাকশন ফ্যাসিলিটিস না বড় করছেন, রাইট? তখন আপনার এটা আপনার একই লেভেলে থাকে আপনার ফিক্সড কস্টটা, রাইট? যে আপনার যদি আপনি 10টা প্রোডাক্ট বানান আপনার 40,000 টাকা ভাড়া, আপনি 20টা প্রোডাক্ট বানান আপনার 40,000 টাকা ভাড়া, রাইট? আপনার রেন্ট ইজ আ বিগ এক্সাম্পল, ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পল ফর ফিক্সড কস্ট, যেটা আপনার প্রোডাকশন ডেফিনেশন হচ্ছে যে কস্ট আপনার প্রোডাকশনের ক্যাপাসিটির সাথে ইনভলভ না। প্রোডাকশন বাড়লে এটা বাড়বে না, প্রোডাকশন কমলে এটা কমবে না, সেম কনস্ট্যান্ট। ব্যাড ট্যাক্স তো আপনার যেটা ইনকাম, ব্যাড ট্যাক্স তো আপনার যে এটা ভেরিয়েবল, ট্যাক্স ইজ অলওয়েজ ভেরিয়েবল। আপনার ব্যাড ট্যাক্স আপনি 5টা প্রোডাক্ট মানে কি একই ব্যাড দিবেন 10টা প্রোডাক্টের সাথে? ডিফারেন্ট কস্ট, তাই না? ইনকামের সাথে সেলসের সাথে বা রেভিনিউর সাথে ইনভলভ থাকে ফিক্সড কস্ট ফর ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট দুই রকম আবার আছে, হ্যাঁ, কমিটেড ফিক্সড কস্ট আর ডিসক্রিশনারি ফিক্সড কস্ট। কমিটেড ফিক্সড কস্ট মানে এই ফিক্সড কস্ট নিয়ে আসলে আপনার কিছু করার থাকে না, হ্যাঁ, এই ফিক্সড কস্টটা। এখন ট্যাক্স আপনি বা ট্যাক্স যেটা আপনি বলেন ট্যাক্সের কমিটেড ফিক্সড কস্ট কিভাবে আমি
ফিক্সড কস্টের মধ্যে একটু পড়ে কিভাবে পার্সেন্টেজটা পড়ে আপনার 14% 14.5% ভ্যাট এন্ড এআইটি মিলে হয় রাইট এই পার্সেন্টেজটা আপনার থাকে রাইট এই পার্সেন্ট আপনার একটা ফিক্সড কস্ট হয় কাইন্ড অফ যে পার্সেন্টেজ আমি যদি ধরি হ্যাঁ বাট ডেপ্রিসিয়েশন রেট আমরা ডেপ্রিসিয়েশন করি না আপনার ডেপ্রিসিয়েশন দ্যাটস আ কম্পিউটেড ফিক্সড কস্ট যে আপনি এখন ট্যাক্স অ্যাকাউন্টেন্ট যারা তারা জানবেন ভালো যে গভর্নমেন্ট কিন্তু একটা বলে যায় যে আপনি এই মেশিনের জন্য 10% বেশি ফিক্সড আপনার ডেপ্রিসিয়েশন করতে পারবেন না হ্যাঁ সেটা কিন্তু আবার ওই রেটটা থেকে কম্পিউটেড ফিক্সড কস্ট যেটা আপনার কাছে কিছু আপনার হাতে নেই যেটা আপনার আউটসাইড বা এক্সটার্নাল পার্টিস আপনাকে বেঁধে দেয় দ্যাটস ইউর কম্পিউটেড ফিক্সড কস্ট আবার ডিসক্রিশনারি ফিক্সড কস্ট যেটা আপনার উপর একটু ডিপেন্ডেন্ট থাকে এখন মনে করেন যে আপনি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট রাইট রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু আপনি বললেন যে না আমি আসলে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কম করব আমার রিসার্চ যেহেতু আমার প্রোডাক্টগুলো একটু কম বা এখন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো রাইট ওরা কিন্তু ওদের বিশাল কস্ট কিন্তু রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট হয় রাইট এখন বললো যে যেহেতু করোনা যখন আসছিল ওরা বলছে সব বাদ দাও এখন শুধু করোনার ভ্যাকসিনের উপর থাকে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট শুরু করেছে আল্লাহ মাফ করুক আরো অনেক ভাইরাস আসতে পারে তাই না কেউ একজন বাদু খেয়ে করছে অন্য অনেক কিছুই খায় ওগুলাকে আল্লাহ মাফ করুক আর কি না কি ভাইরাস নিয়ে আসে সো আমি বলতে পারি যে ফার্মাসিউটিক্যাল কোম্পানির হিউজ এক্সপেন্স এখন দেবে যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হবে এই আমাদের কদিন আগে আমাদের প্রাইম মিনিস্টার বললেন যে আমাদের একটা ভ্যাকসিন ডেভেলপ করা হবে রাইট দ্যাটস আ পার্ট অফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট রাইট ভেরি গুড ইনিশিয়েটিভ আই শুড সে তারপর আপনার অ্যাডভার্টাইজিং আপনি বলেন যে এই প্রোডাক্টটা ইটস এ নেসেসিটি প্রোডাক্ট আর অ্যাডভার্টাইজিং লাগবে না বেশি অ্যাডভার্টাইজিং এমনি হয়েছে বা কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওদের একটু আনএথিক্যাল অ্যাডভার্টাইজিং সিস্টেম ইউজ করে রাইট ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা জি ডক্টরদের জন্য সরি না আমি নিজে একটা সো আপনার যেটা অ্যাডভার্টাইজিং বা রিসার্চ ডেভেলপ আপনি বলেন না না এখন একটু হোল্ড করো হ্যাঁ আমাদের অন্যখানে খরচ করতে হবে অ্যাডভার্টাইজিং করো ইউ ক্যান কন্ট্রোল যে ফিক্সড কস্টগুলো আপনি একটু কন্ট্রোল করতে পারবেন আপনার ডিসক্রিশন মানে কি আপনি কন্ট্রোল করতে আপনার ইচ্ছা মতো হ্যাঁ সেগুলোকে বলে ডিসক্রিশনারি ফিক্সড কস্ট একে বলে কমিটেড ফিক্সড কস্ট এই দুইটা আসলে কোনো অ্যাকাউন্টিং এর রিলেশন নেই আমরা ফিক্সড কস্ট দুইটা একসাথেই দিয়ে দিই বাট এটা আমি জাস্ট ফর ইওর থিওরি যখন আপনি ইন ডেপথ অ্যানালাইসিস করতে হয় অ্যাকাউন্টেন্টদের তখন এগুলো আমরা চিন্তা করি ফিক্সড কস্টের ক্ষেত্রে মার্কেটিং এর একটু ইনভলভমেন্ট আছে যেটা মার্কেটিং অনেক ইনভলভমেন্ট আছে এবং আর্টিং ডিপার্টমেন্ট লাইক আমাকে যদি এখন আপনার এমডি আমাকে একজন অ্যাকাউন্টেন্টের কাজ শুধু এটাই না যে আপনাকে দিয়ে দেওয়া রাইট যে স্যার আপনার খরচ এগুলো স্যার আপনি এখন আমাকে আমার এমডি এসে বললো যে ফাহাম আমার খরচ কমাতে হবে কিভাবে কমাবো আমার হিসাব দাও কেমনে কমাবো তখন আমি এগুলো দেখি যে আমি বলি হচ্ছে স্যার আপনার তো এই ফিক্সড কস্টগুলো আপনার কিছু করার নেই হ্যাঁ এগুলো কমিটেড ফিক্সড এগুলো আমাদের দিয়ে দিচ্ছে রাইট গভর্নমেন্ট কনস্ট্রাকশনে যখন আমরা বিল পাই হ্যাঁ আমাদের 14.5% ভ্যাট এরিয়া কেটে দেয় আমার কিছু করার নেই রাইট কিন্তু আমি বলি যে না আমার ডিসক্রিশনারি ফিক্সড কস্ট কি আছে ওগুলো দিকে রিড করো রাইট তখন আমরা ফিক্সড কস্ট কিভাবে ওখানে কমাতে পারি তখন আমরা ভাগ করে দিই যে আচ্ছা ভ্যাট এরিয়া আমি কিছু করতে পারবো না আমার এই ডেপ্রিসিয়েশন আমি কিছু করতে পারবো না আমার আর কি ফিক্সড কস্ট আছে তখন আমি চিন্তা করছি এই ফিক্স আমার বাসার রেন্ট অনেক হাই আচ্ছা ছোট অফিস দেখো হ্যাঁ এটা দেখো তারপর আমি বলতে পারি যে আর কি কি খরচ আছে আমার এগুলো ফিক্সড কস্টগুলোতে এই ফিক্সড কস্টগুলো আমার কিভাবে কমানো যায় যেসব ডিসক্রিশনারি ফিক্সড কস্ট যেগুলো আমার হাতে কন্ট্রোল থেকে যে আমি কমাতে পারবো আচ্ছা আমরা লাস্ট বার একটা মিক্সড কস্ট একটা জিনিস বলেছিলাম যে লেবারের ব্যাপারে আমি এখন বলি মিক্সড কস্টে কিভাবে হয় মিক্সড কস্ট কিভাবে হয় লেবারটা সে একজন লেবার আপনার বেস স্যালারি সে মনে করেন 20,000 টাকা রাইট এখন আপনি বললেন যে প্রতি ঘন্টা তুমি যদি ওভারটাইম করো তোমাকে আমি এত টাকা করে দেবো তখন তার ঘন্টা হিসাব হয়ে গেল না সে যদি 38 ঘন্টা সপ্তাহে করে সে 30,000 টাকা মাসে বেতন পাবে 38 ঘন্টা এখন বললাম যে তুমি যদি 38 ঘন্টার উপরে একটা টাইম করো যতক্ষণ করবা ততক্ষণ তুমি একটা পার ঘন্টা হিসেবে একটা আওয়ার একটা স্যালারি পাবা রাইট তখন এটা মিক্স কস্ট এসে পড়ে বা আপনার কিছু ইলেকট্রিসিটি কিছু জায়গাতেও থাকে যে আপনার এত কিলোওয়াট পর্যন্ত আপনি এই আপনার দিতেই হবে রাইট এইটা মাস্ট এত কিলোওয়াটের উপরে গেলে আপনার একটা পার কিলোওয়াট হিসেবে অ্যাড করে
রাইট? বাংলাদেশে কি করে? Please. পার কিলোওয়াট হিসেবে এটা করা হয়, রাইট? এটাকে বলে মিক্সড কস্ট, যে ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট দুইটাই অ্যাড করা থাকে, তখন আমরা এটা মিক্সড কস্ট বলা হয় এটাকে। নাও মিক্সড কস্টের একটা বুকিশ, আমি যেটা বলি যে বুকিশ ফর্মুলা আছে, y equals to a plus bx। আমি এর আগে বলছিলাম যে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আপনারা সবাই জানেন এই ফর্মুলা, সবাই ইমপ্লিমেন্ট করেছে, কিন্তু এখানেও না বাবারে এটা আবার কি, সবাই ইমপ্লিমেন্ট করেছে, রাইট? আর এই ইকুয়েশনটা ভুলে যান, এখানে a তে বলেছিল যে আপনার টোটাল ফিক্সড কস্ট, হ্যাঁ, b তে b হচ্ছে আপনার পার ইউনিট, মানে কত এক পার ঘন্টায় কত টাকা পাবেন, আর এখানে হচ্ছে কত টাকা কত ঘন্টা। এখন আমি আপনাকে ইকুয়েশনটা ভুলে যান ম্যাডাম, ইকুয়েশনটা ভুলে যান কিছুক্ষণের জন্য, হ্যাঁ ইকুয়েশনটা ভুলে যান, কারণ আমি আপনার নাম কি? প্রিয়া। প্রিয়া। আচ্ছা ম্যাডাম, আপনাকে আমি এখন বলি যে একজন লেবার 30,000 টাকা বেতন পায় সে মাসে, হ্যাঁ, সে 4 ঘন্টা ওভারটাইম করলো, তো পার ঘন্টায় সে 50 টাকা পায়, 500 টাকা পায়, সে 500 টাকা পায়, কখনো দেয় না অবভিয়াসলি, 500 টাকা পায়, তা তার মাসে শেষে বেতন কত? সে 4 ঘন্টা ওভারটাইম করেছে, 30,000 টাকা সে বেতন পেয়েছে, রাইট? সে 4 ঘন্টা, পুরো মাসে 4 ঘন্টা ওভারটাইম করেছে, পার ঘন্টায় সে 500 টাকা করে পায়, তার মাসে শেষে তার বেতন কত হলো? আরো 2,000 টাকা বাড়বে। 32,000 টাকা, রাইট? কিভাবে বের করলেন? এই ইকুয়েশন দিয়ে। সো দ্যাটস ইট। সো এটা বুকিশ ল্যাঙ্গুয়েজের জন্য, এটা যখন আমরা একটু কাজ দেখাতে হয় এমনি স্যারদের, তখন আমরা এই ইকুয়েশন দেখাই, স্যার এই ইকুয়েশন দেখাই, তোরা বড় ইকুয়েশন করে ফেলছে, কিন্তু আসলে এটা সিম্পল ক্যালকুলেশন। আচ্ছা, যে গুড নিউজটা হচ্ছে এই লার্নিং অবজেক্টের এই পার্টটা নাম্বার 5টা বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটা আপনাদের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এ আসে, এই স্ক্যাটার ডায়াগ্রাম, এই লার্নিং অবজেক্টিভে, যেটা আপনার স্লাইড নাম্বার স্লাইড নাম্বার 32, to 47 এই স্লাইডগুলো বাদ দিতে পারবো, আমি অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ পড়াবো। স্ক্যাটার ডায়াগ্রাম যদি আমি এখন স্ক্যাটার ডায়াগ্রাম আসলে যদি এখন দেখাতে যাই, দেখাতে পারি, বাট ইট গেটস টু কমপ্লিকেটেড এন্ড ইউ ডোন্ট নিড ইট এনিমোর, টু বি অনেস্ট। এটা এখন আসলে আমাদের থ্যাঙ্কফুলি মাইক্রোসফট এক্সেল এ ফালালে এই স্ক্যাটার ডায়াগ্রাম নিজে থেকে হয়ে যায় সবকিছু, বাট এটা আমি অ্যাডভান্স অ্যাকাউন্টিং যদি কারোর সাথে আমার ইনশাআল্লাহ মেজরে দেখা হয়, তখন আমি আরো সুন্দর করে আমি আপনাদের এআইএস এর মাধ্যমে, আমি চাই না স্লাইডের মাধ্যমে দেখাতে, আমি এখানে একটা এক্সেল শীট খুলে দিব, প্র্যাকটিক্যাল লাইফে আপনারা স্ক্যাটার ডায়াগ্রাম দিয়ে কিভাবে ইউজ করতে পারবেন কনসেপ্টটা সেটা দেখাবো, কারণ এখানে দেখে কিছু বোঝা যায়, ইট লুকস ভেরি কমপ্লিকেটেড। এক্সেলে ইটস আ ম্যাটার অফ 5 মিনিটস, এখানে বুঝলে ইটস আ ম্যাটার অফ 1 মিনিট। মেইন তো প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা সেটাই বিষয়। আজকে এই যে কন্ট্রিবিউশন ফর্মেট, ভেরি ইম্পর্টেন্ট রেশিও, কন্ট্রিবিউশন ফর্মেট একজন ম্যানেজার অ্যাকাউন্টিং এর জন্য, একজন ম্যানেজার অ্যাকাউন্টিং ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ফর্মেট, বা ইম্পর্টেন্ট ফর্মেট আই শুড রাদার সে। যে আপনার সব কোম্পানি, বড় বড় কোম্পানিগুলো আছে বা ছোটখাটো কোম্পানি যেগুলোই বলুন, হ্যাঁ, সব তো একটা প্রোডাক্ট থাকে না, রাইট? ইউনিলিভার কতগুলো প্রোডাক্ট আছে বলে শেষ করা যাবে না, সাবান থেকে শুরু করে সব প্রোডাক্ট, ফিল্টার পর্যন্ত পাবেন, রাইট? সব প্রোডাক্ট আছে, ওগুলা বাদ দেন, আমি আমাদের ইউনিভার্সিটির কথাই বলি, হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটির প্রোডাক্ট আছে, প্রোডাক্ট অনেক, আমাদের সার্ভিস আছে, আমাদের সার্ভিসেস কি কি আমি যদি ভাগ করে দিই ডিপার্টমেন্ট ওগুলা আবার একটা সার্ভিস না, একটা প্রোডাক্ট। ইংলিশ ডিপার্টমেন্ট আমার একটা প্রোডাক্ট, বিবি আমার একটা প্রোডাক্ট, এমবিএ আমার একটা প্রোডাক্ট, রাইট? এরকম করে কিন্তু সবগুলো কোম্পানির আপনার ডিফারেন্ট প্রোডাক্ট থাকে, রাইট? ডিফারেন্ট প্রোডাক্ট লাইন থাকে, আসলে প্রোডাক্ট একটা প্রোডাক্ট লাইন অনেকগুলো, লাক্স সাবান, আর তারপর আপনার ইউনিলো ফিল্টার, নাম ইউনিলো যে ফিল্টারটা আছে, পিওর, তারপর শ্যাম্পুটা পাওয়া যায় না, কোনটা ইউনিলিভার কোনটা যাই হোক, এর ডিফারেন্ট প্রোডাক্ট, রাইট? এখন আপনি বলেন আপনার হেড অফিসের যেই ভাড়াটা, এখন এইসব প্রোডাক্ট তো আছে, রাইট? এখন আমি এভাবে ভাগ করে দিই, এখন মনে করেন প্রোডাক্ট এ, রাইট? প্রোডাক্ট এ দিলাম,
প্রোডাক্ট বি, রাইট, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি, রাইট। আমার তিন ধরনের প্রোডাক্ট আছে, রাইট। তো এই প্রোডাক্টগুলো পরে আসছি। আমি আমার হেড অফিসের যেটা আছে, হেড অফিসের খরচ, ঠিক আছে। হেড অফিসের টোটাল এক্সপেন্ডিচার হচ্ছে আমার, টোটাল এক্সপেন্ডিচার ধরে নেন সবার ইজির জন্য 1 crore, ঠিক আছে। আমার হেড অফিসের এক্সপেন্স 1 কোটি টাকা, একটু বড় করে লিখুন। 1 crore টাকা, ঠিক আছে। আমার হেড অফিস তো কোনো ইনকাম জেনারেট করে না, তাই না? হেড অফিসের কাজ কি? মাতুবুড়ি করা, রাইট। ঝামেলা, এটা করে না, এটা করে না, মার্কেটিং কম করে, আর আপনি এসে করেন, হ্যাঁ, তাই না? হেড অফিসের কাজ তো এটাই, মাতুবুড়ি করা। ব্যাংকে কি হেড অফিসে এসে বিরক্ত লাগে না যে কেন আসেন, ধুর থাকে না ওখানে বসে। সে আমার হেড অফিসে তো কোনো ইনকাম জেনারেট করে না, কিন্তু ওদের মাশাআল্লাহ এক্সপেন্স ভালো থাকে, সবচেয়ে ভালো ওরাই খায়, সবচেয়ে ভালো ওরাই থাকে। 1 কোটি টাকা, রাইট, সে ওদের এক্সপেন্স। এখন এই ভাইজানদের আমরা কিভাবে এদের খরচটা আমাদেরই চালাতে হবে, তাই না? সেই প্রোডাক্টগুলো চলে ব্যাংকের হিসাব যদি করি ব্রাঞ্চ আপনাদের, হ্যাঁ, এই ব্রাঞ্চগুলোর প্রফিট দিয়ে তো তারা চলবে, প্রফিটটা তারাই সেট করে দেয়, যে বেশি প্রফিট করবে যাতে পরের বার আমরা ভালো ওয়েস্টিং থেকে দেবে, রাইট। এই নেক আগেরও ভালো খারাপ প্রফিট করছেন, কাটা বন্ধ রেখে দিয়েছেন, হ্যাঁ, প্রফিট বেশি করবেন আপনারা, যে প্রফিট করবেন 2 টাকা আপনাদের দিবেন ইনসেন্টিভ, আর বাকি 7 টাকা দিয়ে আমরা মজা করব, গরু ইয়ার এন্ডে, রাইট। মতিঝিল ব্রাঞ্চ যারা ব্যাংকার আছে তারা জানে, মতিঝিল ব্রাঞ্চ অলওয়েজ গরু পালাবে ইয়ার এন্ডে। গরু পালানো মানে তারা ইয়ার এন্ডে একটা খাওয়া দাওয়া হয় মাসা, তো মানুষের টাকা, ওটা আমরা বলি যে গরু পালাবে। গরু পালে মানে ওরা গরু মানে লিটারালি গরু, তারা ওরা রান্না করে খায়। আর আমরা ভাই একটু দেখো একটু আশেপাশে কি আছে, একটু গ্রিন নিয়ে আসো, হ্যাঁ ব্রাঞ্চে। যাই হোক, আমরা যেগুলো এখন 1 কোটি টাকা হেড অফিসের ভাড়া, সরি হেড অফিসের খরচ, টোটাল খরচ। এখন এই হেড অফিসের খরচ কে কত দিবা? আপনি বলবেন যে সবাইকে ভাগ করে দেন, হাফ করে 33%, হ্যাঁ, না এটা হবে না। এক একটা প্রোডাক্টে একটা জোর থাকে, রাইট। এখন আমি যদি বলি পটুয়াখালীর ওনার ব্রাঞ্চ আর মতিঝিলের ব্রাঞ্চ একই করতে পারবে? করতে পারবে না। গুলশান ব্রাঞ্চ আর রাঙ্গামাটির কোনো ব্রাঞ্চ একই করতে পারবে? পারবে না। ডিফারেন্ট করতে হবে। বা আমরা যে আরো ডিপ অ্যানালাইসিস করতে চাই যে কে আমাকে বেশি খাওয়াচ্ছে, কে আমাকে বেশি প্রোডাক্ট দিচ্ছে, কাকে আমার ব্রাঞ্চটা একটু সুন্দর করে বানাই দিতে হবে যাতে সে আরো ভালো প্রফিট আনতে পারে, হ্যাঁ। কিভাবে বুঝবো? এই কন্ট্রিবিউশন ফরম্যাট থেকে, ঠিক আছে। কন্ট্রিবিউশন ফরম্যাট কিভাবে আমরা বের করি? না, কন্ট্রিবিউশন ফরম্যাটটা যেটা হচ্ছে যে আমার 1 কোটি টাকা আমার টোটাল খরচ, রাইট। কন্ট্রিবিউশন ফরম্যাট সিম্পল, আপনার যে সেলসটা হবে, রাইট, মাইনাস এটা আমি টোটাল দেখাচ্ছি, এটা এখন ইন্ডিভিজুয়ালি আছে, এই ফিক্সড কস্ট কিন্তু হেড অফিসের খরচ, আমি জাস্ট ইজি করার জন্য দেখছি, হ্যাঁ। এখন মনে করেন প্রোডাক্ট এ আমাকে সেল হলো, প্রোডাক্ট এ এইটা এখন দেখে নিন, এটা দেখলে হারাই যাবে। প্রোডাক্ট এ সেল হলো 5 crore, ঠিক আছে, সেল। ভ্যারিয়েবল খরচ হচ্ছে সেটা বানাতে, সেটা হাবিজাবি যা করার সেল করতে, ভ্যারিয়েবল খরচ হচ্ছে আমার সে 4.5 crore, ঠিক আছে। তো আমার হেড অফিস আসা পর্যন্ত আমার এখানে জিপি বা আমরা এখানে বলি কন্ট্রিবিউশন মার্জিন বা কন্ট্রিবিউশন যেটা আছে, ঠিক আছে, কন্ট্রিবিউশন প্রফিট, হ্যাঁ, কন্ট্রিবিউশন প্রফিট এটা আমাদের বলছি এই 1 কোটি টাকা খরচটা কভার করতে কে আমাদের কতটুকু কন্ট্রিবিউট করছে, সিম্পল, হ্যাঁ। 1 কোটি টাকা দান করার দেওয়ার জন্য আমাকে কে কত টাকা দিচ্ছে, কোন ব্রাঞ্চ আমাকে কত টাকা দিচ্ছে, এটাই বোঝানোর জন্য কন্ট্রিবিউশন, গ্রস প্রফিটও বলতে পারবেন, কন্ট্রিবিউশন মার্জিনও বলতে পারবেন। বাট এই ফর দ্য টাইম বিং কন্ট্রিবিউশন মার্জিনের শুনতে আমরা কন্ট্রিবিউশন মার্জিনই থাকবে। এখানে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত হচ্ছে? 50 লাখ, রাইট। 0.5 দিলাম, 0.5 বুঝে যাচ্ছে? জি, 50 লাখ টাকা, রাইট। প্রোডাক্ট বি আমার সেল হলো 3 কোটি টাকা, রাইট। আমার ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 2.8 crore, রাইট। আমার কন্ট্রিবিউশন মার্জিন কত?
কন্ট্রিবিউশন মার্জিন কত ছিল? 0.2 মানে 20 লাখ টাকা, রাইট? 0.2 crore। 0.2 crore, রাইট? এখন আমার প্রোডাক্ট সি কত হবে? এখন সে আমার এখানে এটাও 3 কোটি টাকা সেল, হ্যাঁ 2.7, রাইট? কত আসবে? 0.3 crore, রাইট? 30 লাখ টাকা, রাইট? টোটাল কত আসলো? 1 crore। এটা আরো হয়, বাট আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। 1 crore আসলো না? জি দেবতাদের টাকা কভার হয়ে গেল, রাইট? এখন ভাইরা আরামসে যে ভাই আপনারা 1 কোটি টাকা কামাই দিচ্ছেন, এখন আপনারা জানবেন সেদিকে, হ্যাঁ আমাদের ইনস্টিটিউট আছে, আপনারা এগিয়ে থাকুন, রাইট? এই 1 কোটি টাকা হয়ে গেল। হেড অফ দ্যাট মিন্স আমার যে ফিক্সড কস্ট বা আমার যে হেড অফিস কস্ট কে কত দিচ্ছে। এখন আমি যদি বলি প্রোডাক্ট এ, এখন আমাকে ব্রাঞ্চ বললো যে সবচেয়ে বেশি আমাকে টাকা দিচ্ছে তাকে একটা সুন্দর ব্রাঞ্চ করে দাও, হ্যাঁ সুন্দর সুন্দর ছবি দিবে, সুন্দর সুন্দর ফ্রেম দিবে, হ্যাঁ ফটো ফ্রেম দিবে, সুন্দর ডেস্ক দিবে, অটোমেটিক যাতে ডেস্ক যায়, পাবলিক স্টেজের ডেস্ক যায়, হ্যাঁ এই স্টেডিয়ামের ডেস্ক যাতে বানানো না হয়, ভালো চেয়ার দিবে, হ্যাঁ কোন ব্রাঞ্চকে আমি দিব? প্রোডাক্ট একে দিব, রাইট? সে 50% 50% আপনি বার করবেন। 50% এক কোটি সেল সে যদি 5 না লাখ দেয়, ফর্মুলা কি ছিল আপনার? ফর্মুলা হচ্ছে স্যার এটা ডিভাইডেড বাই রাইট ইনটু 100%। জি এটাই কন্ট্রিবিউশন মার্জিন ফর্মুলা, যে আমাকে কে কত টাকা দিচ্ছে। এখন আমি এটা 1 কোটি বানালাম না, ঠিক আছে? এখন মনে করেন যে এটা পরে আমি এটা মনে করেন আমাকে 8.8 দিল, রাইট? 0.80 দিল, এটা আমাকে দিল। এখন আমার কোম্পানির ব্রেক ইভেন আছে না, আমি তো প্রফিটও করি নাই, লসও করি নাই, ইন্ডিভিজুয়াল প্রফিট করেছি, কিন্তু আমি কোম্পানি কিন্তু ব্রেক ইভেন্ট আছে। ব্রেক ইভেন আছে, রাইট? এখন তারা করলো কি, ওরা করলো আরো 50 লাখ, রাইট? ওরা 30 লাখই আছে, হ্যাঁ এখন আমার এখানে কন্ট্রিবিউশন কত আসলো? এটা টোটাল 1.6, রাইট? এক্সকিউজ মি 1.6, রাইট? সবগুলো প্রোডাক্টের আমার একটা প্রফিট আসলো 1.6। আমার হেড অফিসের খরচ দিলাম আমি 1 কোটি, আমার প্রফিট কত থাকলো? 0.6 crore। নাও ইওর কোম্পানি ইজ ইন প্রফিট। এটাই হচ্ছে জিপি। না এটা হচ্ছে নেট প্রফিট, এইটা জিবি ছিল। জি জি এটা লেগে এখন আমার কোম্পানি 60 লাখ প্রফিট আসলো আমার। ওদের ফিক্সড কস্ট দেওয়ার পর প্রোডাক্ট বি স্যার ওখানে 50% মানে 50 লক্ষ টাকা কেমনে দিবে? তো স্যার কস্ট হলো মানে না না আমি ওটা অ্যাকসেপ্ট করতে দিচ্ছি না, ওটা এখন আমি চেঞ্জ করে দিলাম। ভেরিয়েবল কস্টটা চেঞ্জ করে আমি দিলে মনে করেন আমার এখানে 0.5 আসলো, ঠিক আছে? 0.5 এটা তো এখন তো হয়ে গেল, তাই না? ভেরিয়েবল কস্ট আমি কষ্ট করতে চাই না, আমি হেড অফিসে যাচ্ছি আর কি, আপনি কষ্ট করার জন্য। যাই হোক, ঠিক আছে? এখন এটি খরচটা আমার টোটাল নেট প্রফিট কিন্তু এসে পড়লো, রাইট? এখন আমি যদি মনে করেন এগুলো সব ভুলে যান, ঠিক আছে? না ভুলে না, মানে এগুলো এখন কোম্পানি আমাকে জিজ্ঞেস করলো যে আমার কত সিএম হতে হবে টু কভার দ্য নেট প্রফিট, কিভাবে করবে? স্যার বিষয়টা বুঝি নাই স্যার। মানে এইসব সেল এখনো হয় না, হয় নাই। হ্যাঁ সেল শুরু হয় না, এগুলো কিচ্ছু হয় না, হ্যাঁ এগুলো এখন কিচ্ছু হয় না। আমার 3টা প্রোডাক্ট আছে, রাইট? আমার 3টা প্রোডাক্ট আছে, দেবতাদের খরচও আছে 1 কোটি, হ্যাঁ এখন বললো যে 1 কোটি কভার করার জন্য আমার পার কতটুকু সিএম লাগবে, পার্সেন্টেজটা। মানে আমার এরিয়া এখন তো যেহেতু আনসোর্ড, তো এরিয়া পটেনশিয়ালিটি অনুসারে আমার টার্গেট ফিক্স করে এটা দিতে তো আছে, ওটা তো অনেক ডিটেইল আছে, ওটা সিইও দের হিসাব। 3টা প্রোডাক্ট স্যার, হ্যাঁ 3টা প্রোডাক্ট, 33.33 না ঠিক আছে, আপনি ওই চলে গেছেন। না এটা তো সব লেভেল 8.3 লাখ স্যার। সব লেভেল থেকে তো সমান কন্ট্রিবিউশন আসবে না। কন্ট্রিবিউশন আসবে না সেটাই, কিন্তু মানে মিনিমাম কন্ট্রিবিউশন কত লাগবে, মিনিমাম কন্ট্রিবিউশন কত আসবে ওইটা আমরা ইন ডেপথে যখন আরেকটু যাব। কন্ট্রিবিউশন মার্জিনের একটা রেশিও আছে, কন্ট্রিবিউশন মার্জিনের একটা রেশিও আছে যেটা আমরা ফিক্সড কস্ট দিয়ে বের করি। ফিক্সড কস্ট হিসেবে কন্ট্রিবিউশন মার্জিন, তখন আমরা এটা বের করি, তখন আমরা আরেকটু
পরের চ্যাপ্টারগুলো যখন যাব তখন আমরা ওই জিনিসটা একটু শিখবো যে কিভাবে এটা আসলে বের করতে হয়। আপনার ফাইন্যান্স কোর্স আছে এবার? ফাইন্যান্স কোর্স আছে না? ফাইন্যান্স কোর্সে এই জিনিসটি শিখায়, কন্ট্রিবিউশন মার্জিন একটা ফর্মুলা থাকে আপনাদের ফাইন্যান্স কোর্সে। না এখন দেখেন, এটা আমি টোটাল দিয়েছি, যেটা টোটাল এই সেক্টর করে দিয়েছি। প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা প্রোডাক্ট আমাকে 1 লাখ করে কন্ট্রিবিউট করেছে, রাইট? তাদের টোটাল ভ্যারিয়েবল কস্ট ছিল কত? 60 লাখ, রাইট? তো কন্ট্রিবিউশন মার্জিন কত ছিল আমার? 40 লাখ, সরি 40,000, রাইট? আমার ফিক্সড কস্ট এটা তো ছিলই অলওয়েজ 30,000, মাইনাস করলাম, মাইনাস করে সমান হলো 10,000 টাকা, রাইট? আমি তাও একটু বলে দিই, কারণ পড়ার পর আপনাদের মনে থাকতে হবে, ঠিক আছে? এখন কন্ট্রিবিউশন মার্জিনে আপনারা যখন বের করবেন, হ্যাঁ, আপনি ইন টার্মস অফ সেলসও বের করতে পারবেন, হ্যাঁ, আবার সেলস বের করলে ইন টার্মস অফ ইউনিটও আপনারা বের করতে পারবেন অবভিয়াসলি, হ্যাঁ, অথবা ইন টার্মস অফ ইউনিটও বের করতে পারবেন। আপনি এটা কিভাবে বের করবেন? আমি সেলসটা দেখা কত টাইমিং, ইউনিটটা বের করে সেলসটা বার করতে পারলে ইউনিটটা বের করে ইজি, জাস্ট টোটাল আপনি সেল কত করবেন, লাইক পার প্রোডাক্ট কস্ট করে ডিভাইড করলে এসে পড়ে। আর সেলটা কিভাবে বের করবেন? আপনার ফিক্সড কস্ট আপনি জানেন 1 কোটি, রাইট? জি। ফিক্সড কস্ট আমরা জানলাম 1 কোটি। তারপর নিচে যখন যাবেন, আপনার যেটা সেলিং প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট, রাইট? আপনার কন্ট্রিবিউশন মার্জিনটা কিন্তু তখন এসে পড়ে, ঠিক আছে? কন্ট্রিবিউশন আপনার কত আসবে? সিএম ইন ডলার, তখন আপনার ভ্যালুটা বেড়ে যাবে, যে আপনার এতটুকু ভ্যালুটা লাগবে টু কভার দ্য ইন্ডিভিজুয়াল, এটা পার ইউনিট, হ্যাঁ, পার ইউনিট, ঠিক আছে? তখন আপনার সেলসটা এসে পড়বে, যে আমার কত সেলস লাগবে টু কভার দ্য ফিক্সড কস্ট। কারণ আমরা যখন একটা প্রোডাক্ট সেল করব, হ্যাঁ, তার আগে তো আমরা ডিসাইড করে ফেলবো এটা আমার সেলিং প্রাইস কত দিব, রাইট? বা এটা বানাতে আমার কত লাগবে, রাইট? আমরা তো আগে ডিসাইড করে ফেলবো। ফিক্সড কস্ট এর সেল প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট মাথায় রাখবেন, হ্যাঁ, টোটালটা দিবেন না, পার ইউনিটটা দিবেন। তখন আপনার কন্ট্রিবিউশন মার্জিনটা এসে পড়ে, এত টাকা সেল করলে আমার ফিক্সড কস্ট আমি কভার করতে পারবো। বুঝা গেছে? এটা এখন পর্যন্ত এখনো লাগবে না, জাস্ট আমি আপনাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দেখালাম। না, এখন আমাদের যে ট্রেডিশনাল মেথডটা ছিল, আমরা যে গ্রস প্রফিট বলি না, গ্রস প্রফিট, আপনাদের ট্রেডিশনাল অ্যাপ্রোচে কি করে? ট্রেডিশনাল অ্যাপ্রোচে কিন্তু এখনো সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড করে, রাইট? আমরা কিন্তু এখনো সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড করি টু ফাইন্ড আউট দ্য গ্রস মার্জিন অর দ্য গ্রস প্রফিট, রাইট? 1 lakh minus 40,000. Net operating income same থাকে, but the contribution margin changes. কিভাবে চেঞ্জেস হয় বলছি? কস্ট অফ গুডস সোল্ডটা কি বোঝায়? যে পরিমাণ কস্টটা আমার প্রোডাক্টটা সোল্ড হয়েছে সেটার প্রোডাকশন কস্ট বানাতে কত টাকা লাগছে, রাইট? জি। যে আমার 10টা ইউনিট আমি সেল করলাম, ওই 10টা ইউনিট সেল করার জন্য আমার কত টাকা লাগছে? 10টা ইউনিট আমি সেল করছি আপনার সে ফর एग्जांपल 10,000 টাকা করে, হ্যাঁ, পার ইউনিট আমার 1 লাখ টাকা হয়েছে। সেই 10টা ইউনিট বানাতে আমার পার ইউনিট লেগেছে 7,000 টাকা, রাইট? জি। আমার 70,000 টাকা লাগলো ওটা বানানোর খরচ। আমার গ্রস প্রফিটে বের হয়ে গেল সরি 30,000, রাইট? গ্রস প্রফিট, তারপর লেস অপারেটিং কস্ট করে আমার হাবিজাবি যা আসলো, রাইট? এখন এগুলো করে যারা এফসিএ ফাইনান্সিয়াল অ্যাকাউন্টেন্ট, যারা ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিং, যারা ফাইনান্সিয়াল অ্যাকাউন্টেন্টরা এটা করে, জানি একটু বোরিং, সরি। ফাইনান্সিয়াল অ্যাকাউন্টেন্টরা এটা এক্সটার্নাল রিপোর্টিং এর জন্য এটা আইএফআরএস আইএস ফলো করতে হয়, এটা ওনারা করেন। কিন্তু ম্যানেজার অ্যাকাউন্টিং এর কোনো আমাদের ফরম্যাট নেই, আইএফএস বা আইএফআরএস আমাদের ফলো করতে হয়। আমাদের করতে হয় যেমন যে আসল কি হলো, আপনার আসলে কত টাকা লাগবে স্যার বাড়াতে, এটা আমরা বুঝাবো। কিভাবে বুঝাবো?
সেলসটা তো হলো লেস ভ্যারিয়েবল কস্ট, যে আপনার যে ভ্যারিয়েবল কস্টগুলো আছে, যে আপনার ফিক্সড কস্ট কভার করার জন্য আপনার ভ্যারিয়েবল কস্টগুলো, যে ভ্যারিয়েবল সবগুলো ভ্যারিয়েবল কস্ট একসাথে অ্যাড করে ফেলবো, ওইটার কস্টিং না, সব ভ্যারিয়েবল কস্ট অ্যাড করে আমরা বলতে ফিক্সড কস্ট কভার করার জন্য আপনার মিনিমাম 30,000 টাকা ভ্যারিয়েবল কস্ট রাখতে হবে। হ্যাঁ, তাহলে আপনার ফিক্সড কস্টটা কভার হবে, আপনি ব্রেক ইভেনে রিচ করবেন। এটা হলো কি আপনার মোর লাইক এখনকার আপডেট ইন্টারনাল করি আমরা। ওকে, দিস ইজ দ্য লাস্ট টপিক এই চ্যাপ্টার জন্য। কুইজ কবে দিব? ক্লাসেস কবে যাবে? মানে নেক্সট ফ্রাইডে আপনার ইমিডিয়েট এটা স্যার কি আপনি এই চ্যাপ্টার উপরে দিবেন তো? চ্যাপ্টার 2 ফার্স্ট চ্যাপ্টার। চ্যাপ্টার 2 চ্যাপ্টার 1 আমি চ্যাপ্টার 1 থেকে আমি যদি এমসিকিউ দিতে পারি, ইজি এমসিকিউ, কোনো আহামরি এমসিকিউ দিব না, চ্যাপ্টার 1 থেকে দিবেন স্যার। চ্যাপ্টার 1 কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে, কতটুকু কি করতে হবে এটা একটু জানাবেন। আমি এটা গ্রুপ আপনাদের একটা আমি স্যাম্পল কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে? এটা আর্লি দিলে ভালো হবে। আর্লি দিব, আমি আজকের মধ্যে প্রিপেয়ার করে ইনশাআল্লাহ কালকে সকালে বা কালকে দুপুরের মধ্যে চলে আসবো, ঠিক আছে? ওটা দিয়ে দিন স্যার। হ্যাঁ, কোয়েশ্চেন পেপারটাই দিয়ে দিন। আর এরকম করে না, আমি ট্রেনিং করেছিলাম, মানে ট্রেনিং এ শেষে একটা ডেসক্রিপশন যে আমি আপনাদের এমন পরীক্ষা দেব আপনারা ফেল করতেই পারবেন না চাইলে, মানে এরকম একটা কোশ্চেন করে স্যার। না আমি এরকমই কোশ্চেন করলে আপনারা ফেল করতে পারবেন না, থ্যাংক ইউ স্যার। ইনশাআল্লাহ। কারণ আমি আপনাদের সাজেশনের মধ্যে যেটা থাকবে ঘুরে পেঁচে